বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। হরমুজে অবরোধ নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা, অপ্রকাশিত সক্ষমতা নিয়ে পাল্টা জবাবের হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টার হুঁশিয়ারি। ইরানে ফের হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র, চাপ সৃষ্টি করতেই সীমিত বোমা হামলার পরিকল্পনা ট্রাম্পের, লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে গুরুত্বপূর্ণ অবকাঠামো। যুক্তরাষ্ট্রের পাশ থেকে সরে দাঁড়ালো মিত্র যুক্তরাজ্য, হরমুজ অবরোধ ইস্যুতে জানালো স্পষ্ট অবস্থান, জলপথ সচল রাখতে আন্তর্জাতিক জোট গঠনের ইঙ্গিত। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বিশ্বের দারিদ্র্যের ঝুঁকিতে পড়তে পারে 3.5 কোটি মানুষ, ক্ষতিগ্রস্ত হবে উন্নয়নশীল দেশ, ইউএনডিপির প্রতিবেদন। আল আকসা ইস্যুতে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, নিজেকে মসজিদের মালিক বলে দাবি, মুসলিম বিশ্বের সমালোচনার ঝড়। হরমুজ প্রণালীতে জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। এর প্রভাবে ফের মধ্যপ্রাচ্যে উত্তেজনা পৌঁছেছে চরমে। ইরানকে সর্বোচ্চ চাপে রাখতেই দেশটির বন্দরগুলোর জন্য এই অবরোধ জারি করে মার্কিন সামরিক বাহিনী। তবে মার্কিন নৌ অবরোধকে পাত্তা না দিয়ে পাল্টা সতর্কবার্তা দিল ইরান। এমন তথ্য দিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সেখানে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ের বরাতে বলা হয়, যে কোনো নৌ অবরোধের যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত। যেভাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনই ভাবে যে কোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য। দীর্ঘদিন ইরানের IRGC-র প্রধান কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকারী মোহসেন রেজাই আগে অবসর নিয়েছিলেন। পরে তিনি অবসর ভেঙে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির অধীনে দায়িত্ব পালন শুরু করেন। নৌ অবরোধ প্রসঙ্গে মোহসেন রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বাস্তবায়ন করতে দেবে না। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অপ্রকাশিত সক্ষমতা রয়েছে যে কোনো হুমকির জবাব দিতে পারে। মোহসেন রেজাই আরো বলেন, ইরান এমন কোনো দেশ নয় যাকে টুইট কিংবা কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। ইরান ইস্যুতে আবারও মাথাচাড়া দিচ্ছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি মোড় নিতে চলেছে ভিন্ন খাতে। গত দুদিন ধরে চলা পাকিস্তানে অনুষ্ঠিত কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সীমিত আকারে সামরিক হামলার পরিকল্পনা করছেন। এই সম্ভাব্য পদক্ষেপের সাথে হরমুজ প্রণালীতে কঠোর নৌ অবরোধের বিষয়টিও জোরালোভাবে আলোচিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্প তার উপদেষ্টাদের সঙ্গে বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করেন। এর মধ্যে সীমিত হামলা ছাড়াও পূর্ণমাত্রার বোমা হামলা পুনরায় শুরু করার বিষয়টিও ছিল, যদিও অঞ্চলকে আরও স্থিতিশীল করার ঝুঁকির কারণে সেটি তুলনামূলক কম সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রশাসনের নীতি নির্ধারকদের মতে তেহরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করতে এই সামরিক ও কৌশলগত বিকল্প বেছে নেওয়া হচ্ছে। যদিও পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি এড়াতে সীমিত হামলার কথা ভাবা হচ্ছে, তবে ট্রাম্পের সহযোগীরা স্পষ্ট করেছেন, আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি সংঘাত চান না, তবে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো যে সহজ লক্ষ্যবস্তু, সেই হুঁশিয়ারি দিতেও ভোলেননি তিনি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালীতে নৌ অবরোধের নির্দেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। ওয়াশিংটন কিছু কঠোর রেড লাইন বা শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা, পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলা, বিশেষ করে হরমুজ প্রণালীকে সম্পূর্ণ টোলমুক্ত এবং উন্মুক্ত রাখার বিষয়টি মার্কিন শর্তের তালিকায় শীর্ষে রয়েছে। বিশ্লেষকদের ধারণা, তেলের উপর নির্ভরশীল ইরানের অর্থনীতিতে আঘাত আনতে নৌ অবরোধ সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে। তবে এই কৌশলী ঝুঁকিও কম নয়। সংকীর্ণ সমুদ্রপথে মার্কিন নৌযানগুলো ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে। এছাড়া জ্বালানির দাম বাড়লে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে সামরিক শক্তি ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে।
পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ফের ইরানকে দমাতেই ছক করছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে এবার হরমুজ প্রণালী অবরোধের পথ বেছে নিয়েছে ওয়াশিংটন। নজরদারিতে রাখা হচ্ছে তেহরান সংশ্লিষ্ট সব জাহাজকে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মিত্রদের অবস্থান নিয়েছিল ধোঁয়াশা। অবরোধের ক্ষেত্রে একই পথে হাঁটবেন কিনা তারা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য। এমন সংকটময় সময়ে বন্ধু ট্রাম্পের উদ্যোগে পাশে থাকছে না কিয়ার স্টারমার প্রশাসন। রোববার যুক্তরাজ্য সরকারের এক মুখপাত্রের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সেখানে ওই মুখপাত্র বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার। আমরা নৌ চলাচলের স্বাধীনতা ও হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার পক্ষে আছি, যা বৈশ্বিক অর্থনীতি ও দেশের অভ্যন্তরীণ জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে কোনো টোল আরোপ করা উচিত নয়। নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় আমরা জরুরি ভিত্তিতে ফ্রান্স সহ অন্যান্য অংশীদারদের সঙ্গে মিলে একটি বিস্তৃত জোট গঠনের কাজ করছি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাজ্যের অবস্থানের কথা জানালো। সব মিলিয়ে হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো উদ্যোগে যুক্তরাজ্য অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। পীর প্রশাসক ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু বলেন, এ ধরনের যুদ্ধ উন্নয়নের চাকা উল্টো দিকে ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হয়। যারা একসময় দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছিল তারা আবার দারিদ্র্যে ফিরে যেতে পারে, এটাই সবচেয়ে উদ্বেগজনক। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর গত 6 সপ্তাহে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে সার সরবরাহ ও বৈশ্বিক নৌ পরিবহনেও। ফলে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বড় ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘ মনে করছে এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং বৈশ্বিক দারিদ্র্য ও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠেছে। ধর্মীয় অনুভূতি, রাজনীতি এবং ভূ রাজনৈতিক বাস্তবতা, এই তিনের সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা আল আকসা মসজিদ আবারও আলোচনার কেন্দ্রে এসেছে এক মন্তব্যের জেরে। মসজিদ প্রাঙ্গণে গিয়ে নিজেকে মালিক মনে হওয়ার কথা বলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। রোববার আল আকসা প্রাঙ্গণে প্রবেশের পর নিজের দপ্তর থেকে প্রকাশিত এক ভিডিওতে বেন গভির বলেন, সেখানে দাঁড়িয়ে তার মনে হয়েছে যেন তিনি এই জায়গাটির মালিক। তিনি ইহুদি দর্শনার্থীদের জন্য আরও বেশি প্রবেশাধিকার এবং প্রার্থনার অনুমতির দাবি জানান এবং বলেন এই বিষয়ে প্রধানমন্ত্রীকে আরও পদক্ষেপ নিতে চাপ দেবেন। ঘটনাটি এমন সময় ঘটল যখন 40 দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফিলিস্তিনিদের জন্য মসজিদটি আবার খুলে দেওয়া হয়েছে। এই বন্ধের সময় রমজান, ঈদুল ফিতর এবং জুমার নামাজেও মুসল্লিরা প্রবেশ করতে পারেননি। দীর্ঘদিন ধরে চলে আসা আন্তর্জাতিক ব্যবস্থাপনা অনুযায়ী আল আকসা মসজিদে ধর্মীয় নিয়ন্ত্রণ মুসলিম কর্তৃপক্ষের হাতে, যেখানে ইহুদিদের প্রবেশ সীমিত এবং প্রার্থনা নিষিদ্ধ ছিল। তবে ইসরায়েলের বিরুদ্ধে এই স্থিতাবস্থা লঙ্ঘনের অভিযোগ নতুন নয়। অপরদিকে মসজিদটির তত্ত্বাবধায়ক জর্ডান এই সফরকে পবিত্রতার অবমাননা ও উস্কানিমূলক হিসেবে নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দপ্তর সতর্ক করেছে, এ ধরনের পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বৈঠক শেষে পাকিস্তানি সেই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার হোয়াইট হাউস জানালো যুক্তরাষ্ট্রের কোন কোন শর্তে ইরান সম্মত হতে পারেনি। হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে 12 এপ্রিল CNN এর এক প্রতিবেদনে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য যেসব শর্ত নির্ধারণ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণ বন্ধ করা, প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ভেঙে দেওয়া, হামাস, হিজবুল্লাহ ও হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গোষ্ঠীগুলোর জন্য অর্থায়ন বন্ধ করা, হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা এবং চলাচলের জন্য কোনো টোল না নেওয়া। CNN এর এক প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্র এসব শর্তকে রেড লাইন বা অচলাবস্থার মূল বিষয় হিসেবে চিহ্নিত করেছে। মার্কিন প্রশাসনের দাবি এসব শর্তের অনেকগুলোই ইরান আগেও প্রত্যাখ্যান করেছে। 6 সপ্তাহের যুদ্ধের পরও তেহরান তার কঠোর অবস্থান বজায় রেখেছে। ইসলামাবাদ ত্যাগের সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ইরানের সামনে চূড়ান্ত ও সর্বোত্তম প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। তার মতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়ার জন্য এখনো সময় রয়েছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী আলোচনার কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল।
তবুও বৈঠক পুরোপুরি বিরূপ পরিবেশে হয়নি। ট্রাম্প এবং আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সূত্র জানায়, দীর্ঘ সময় বন্ধ দরজার আড়ালে আলোচনার ফলে দুই পক্ষের মধ্যে কিছুটা পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবির প্রতি ইরানের আগের আপত্তির কারণে তেহরান শীঘ্রই ট্রাম্পের শর্ত মেনে নেবে কিনা তা এখনো অনিশ্চিত। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় ইরান বৈঠকে বেশ প্রভাব নিয়ে আলোচনা করেছে। অন্যদিকে ট্রাম্প ও ভেন্সের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তাদের মতে কয়েক সপ্তাহের যুদ্ধে ইরান দুর্বল হয়ে পড়েছে এবং আগের আপত্তি সত্ত্বেও এখন তাদের শর্ত মেনে নেওয়ায় ইরানের জন্য বুদ্ধিমানের কাজ হবে। প্রণালীতে মার্কিন নৌ অবরোধ ঘোষণাকেও চাপ সৃষ্টির কৌশল হিসেবে দেখছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে 12 এপ্রিল ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তার আশ্বাস দেন তিনি। দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, সংঘাত থেকে বের হতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ অনুসন্ধান এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে চান পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইসলামাবাদে হওয়া আলোচনার বিষয়ে পুতিনকে অবহিত করেন মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার নীতিগত অবস্থান ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। এই ফোনালাপে প্রতিবেশী সুলভ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইসলামাবাদ সংলাপের ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করে 12 এপ্রিল ইইউ এর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় ব্রাসেলস অবদান রাখবে। গত 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো। তবে 12 এপ্রিল সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দেন, আলোচনা ব্যর্থ হয়েছে। 40 দিন ধরে ক্রমাগত হামলার পরও ইরানের এমন দৃঢ় মানসিকতা অবাক করেছে ওয়াশিংটনকে। ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালীতে অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। ট্রাম্পের নৌ অবরোধের হুমকির জবাবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঊর্ধ্বতন সামরিক উপদেষ্টা ও আইআরজিসির সাবেক সর্বাধিনায়ক মোহসেন রেজাই বলেছেন, হরমুজ প্রণালী খোলার চেষ্টায় ইরানের কাছে যুক্তরাষ্ট্র যেমন এক ঐতিহাসিক পরাজয় বরণ করেছে, তেমনি যে কোনো নৌ অবরোধ প্রচেষ্টাও ব্যর্থ হতে বাধ্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের দেওয়া নৌ অবরোধ হুঁশিয়ারির কড়া সমালোচনা করেছেন মোজতবা খামেনির ডাকে অবসর ভেঙে ফেরা এই শীর্ষ সামরিক কর্মকর্তা। রেজাই বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের এমন কোনো পদক্ষেপ বরদাস্ত করবে না। যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের সামরিক বাহিনীর উল্লেখযোগ্য অব্যবহৃত সক্ষমতা রয়েছে। এছাড়া ইরান এমন কোনো জায়গা নয় যাকে টুইট আর কাল্পনিক অবরোধ পরিকল্পনা দিয়ে আটকে রাখা যায়। ট্রাম্পের নৌ অবরোধ ঠেকিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। সংগঠনটি বলছে, হরমুজ প্রণালীর দিকে এগিয়ে আসার চেষ্টাকারী যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ইসলামাবাদ আলোচনায় কোনো চুক্তি না হওয়ায় ইরানকে নৌ অবরোধের হুঁশিয়ারি দেন ট্রাম্প। জানান, মার্কিন স্থানীয় সময় 13 এপ্রিল সকাল 10টা থেকে হরমুজ প্রণালীতে অবরোধ শুরু হবে। ট্রাম্পের হুঁশিয়ারির পর মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমও একই কথা জানিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানিয়েছে, আরব উপসাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানের সব বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশকারী বা সেখান থেকে প্রস্থানকারী সব জাহাজের বিরুদ্ধে এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হবে। সেন্টকম আরও জানিয়েছে, যেসব জাহাজ ইরানের বন্দরে যাতায়াত করে না সেগুলো হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচল করতে পারবে। এই অবরোধ ওইসব জাহাজের চলাচলে কোনো বাধা সৃষ্টি করবে না। সেন্টকম ইরানের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলো ঠেকিয়ে দিয়ে বাকি জাহাজগুলোকে চলতে দেওয়ার আশ্বাস দিলেও এতে আস্থা ফেরেনি। উল্টো ট্রাম্পের নৌ অবরোধের পর নতুন করে বেড়েছে তেলের দাম। জানিয়ে মজা করতে ছাড়েননি ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। হোয়াইট হাউসের নিকটবর্তী পেট্রোল স্টেশনের দামের একটি মানচিত্র পোস্ট করে তিনি লিখেছেন, পেট্রোলের বর্তমান দাম উপভোগ করুন। কথিত এই অবরোধের কারণে আপনারা আর $4 থেকে $5 পেট্রোল পাবেন না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষণে সাময়িক বিরতি আসায় এই সপ্তাহে ইরানের আরও বেশি মানুষ কাজে ফিরেছেন। তবে এই স্বস্তি ক্ষণস্থায়ী, কারণ সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি হতাশাজনক। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 8 এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির আগের সময়ের চেয়ে পরিস্থিতি ভালো। তা বলার অপেক্ষা রাখে না।
তবে ব্যবসায়ীরা বলছেন বিক্রি এখনও যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অনেক কম। জানুয়ারির শেষের তুলনায় সবকিছুর দাম প্রায় 20 থেকে 30% বেশি। যুদ্ধের কারণে ভবিষ্যতে কখন কি পরিমাণে ও কি দামে নতুন পণ্য আমদানি করা সম্ভব হবে তা নিয়েও অনিশ্চয়তা আছে বলে জানান ব্যবসায়ীরা। ফেব্রুয়ারির 28 তারিখে যুদ্ধ শুরুর পর থেকে ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন চলছে। ফলে অসংখ্য পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। একদিকে শহর জুড়ে বোমা হামলা, অন্যদিকে ক্রমাবনতিশীল অর্থনীতি। এই দুটি বিষয়ের সঙ্গেই ইরানিদের লড়াই করতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন তাদের অনলাইন বিক্রি প্রায় শূন্যে নেমে এসেছে। গ্রাহকরা ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না। বিশেষ ব্যবস্থায় এসব ওয়েবসাইটে প্রবেশ করা যায়, কিন্তু তার পরিসর একেবারেই সীমিত। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার চলমান যুদ্ধ ও জানুয়ারির বিক্ষোভের আগে প্রতিশ্রুতি দিয়েছিল ইন্টারনেটে নিয়ন্ত্রণ শিথিল করা হবে, কিন্তু এখন তারা বলছে নিরাপত্তাজনিত কারণে এই সীমাবদ্ধতা বহাল থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী সত্তার হাশিমি গত সপ্তাহে বলেন, কিছু নির্বাচিত ডিজিটাল ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যভিত্তিক ও সমন্বিত সহায়তা দেয়া হবে, যেমন ঋণ ও উন্নত ইন্টারনেট সংযোগ। তবে এই সহায়তা কিভাবে বাস্তবায়ন হবে বা যারা সরকারি সহায়তা পাবে না তারা কিভাবে ব্যবসা চালাবে তা এখনো স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে ইরানের বড় ইস্পাত কারখানা, পেট্রোকেমিক্যাল শিল্প, অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র, বিমানবন্দর ও বেসামরিক বিমান, বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ, সেতু, রেল নেটওয়ার্ক আর তেল গ্যাস স্থাপনায় হামলা চালিয়ে অনেক ক্ষেত্রে কার্যক্রম অচল করে দিয়েছে। যুদ্ধ শেষ হলেও এসব পুনর্গঠনে অনেক বছর লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। অথচ যুদ্ধের আগেই দেশটি বড় ধরনের বাজেট সংকটে ছিল। সেই সঙ্গে পারমাণবিক কর্মসূচির কারণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার সম্ভাবনাও নেই। বিদেশি বিনিয়োগের বৃদ্ধির পথে এসব বড় বাধা। অন্যদিকে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও দুর্নীতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, 1 বছরের মধ্যে দুটি বড় যুদ্ধ ও 2 মাসের বেশি সময় ধরে প্রায় সম্পূর্ণ ইন্টারনেটবিহীন অবস্থা, সব মিলিয়ে ইরানের অর্থনীতি সব খাতেই ক্ষতিগ্রস্ত। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন কয়েক মাসের বেশি মেয়াদে চুক্তি করছে না। হাজার হাজার কর্মী ছাঁটাই করেছে বড় গাড়ি কোম্পানিগুলো এবং রাষ্ট্রীয় বেসরকারি গণমাধ্যমের অনেক সাংবাদিক চাকরি হারিয়েছেন। এদিকে পাকিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনায় ইতোমধ্যে ভেস্তে গেছে। মধ্যপ্রাচ্য অঞ্চলে এখন 50,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন আছে। সঙ্গে আছে বিমানবাহী রণতরী ও অন্যান্য সামরিক সরঞ্জাম। ওয়াশিংটন হুঁশিয়ারি দিয়েছে, প্রয়োজনে স্থল অভিযান চালিয়ে ইরানের আরও তেল গ্যাস স্থাপনা ধ্বংস করা হতে পারে এবং হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। এতে ইরানের অর্থনীতি আরো বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের নৌবন্দরগুলোতে আমেরিকান বাহিনীর অবরোধ। তবে এই অবরোধ কিভাবে কার্যকর করা হবে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে ঢুকতে বা বের হতে চেষ্টা করা যে কোনো জাহাজকেই অবরোধ করা হবে। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় যে ইরানের বন্দর থেকে ছেড়ে আসা বা ইরানের বন্দরের উদ্দেশ্যে যেতে থাকা যে কোনো জাহাজ অবরোধ করা হবে। এছাড়া ওমান উপসাগর সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত ইরানের বন্দরগুলোর জন্য একই নীতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। ওই অঞ্চলে ইরানের অন্তত 8 থেকে 10টি বন্দর রয়েছে বলে ধারণা করা হয়। হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের বন্দরের উদ্দেশ্যে যাতায়াত করা কোনো জাহাজকে বাধা দেয়া হবে না বলে জানানো হয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে। অবরোধ চালানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালীতে থাকা সামুদ্রিক মাইন অপসারণের কাজও চালিয়ে যাবে বলে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছিলেন যে এই মাইন অপসারণের কাজে যুক্তরাষ্ট্রের সাথে আরও কয়েকটি দেশের নৌবাহিনী যুক্ত থাকবে। তবে কোন কোন দেশ এতে অংশ নেবে তা পরিষ্কার করেননি তিনি। যুক্তরাজ্যের জাহাজ মাইন অপসারণ এবং অবরোধ কার্যকর করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সাথে এই অভিযানে থাকবে বলে মিস্টার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন। তবে বিবিসির সূত্র অনুযায়ী যুক্তরাজ্য এই অবরোধে বা মাইন অপসারণ কার্যক্রমে অংশ নেবে না। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এরই মধ্যে এক বিবৃতিতে জানিয়েছে যে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া যে কোনো সামরিক যানকে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং সেসব জাহাজের ওপর সামরিক শক্তি প্রয়োগ করা হবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফও মন্তব্য করেছেন যে ইরান হুমকির মুখে নতি স্বীকার করবে না। বিশ্লেষকরা বলছেন এই অবরোধের মূল উদ্দেশ্য ইরান যেন তাদের তেলবাহী জাহাজ তাদের বন্দর থেকে ছাড়তে না পারে সেটি নিশ্চিত করা, অর্থাৎ ইরানের আয়ের উৎস সীমিত করার উদ্দেশ্যেই এই অবরোধ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর থেকে এই প্রণালী পার করা কিছু জাহাজের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করেছে ইরান।
ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে দাবি করেছেন যে ইরানকে এই ট্রানজিট টোল দেয়া যে কোনো জাহাজকেও যুক্তরাষ্ট্র আটক করবে। তবে বিশ্লেষকরা বলছেন এই নীতি কার্যকর হলেও তা খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে খুব কম জাহাজ পার হয় এবং তাদের মধ্যেও খুবই অল্প সংখ্যক জাহাজ ইরানকে টোল দেয়। 7 এপ্রিল যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর প্রথম 3 দিন হরমুজ প্রণালী পার হয়েছে মাত্র 19টি জাহাজ, যেখানে 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন গড়ে 138টি জাহাজ পার হতো হরমুজ প্রণালী দিয়ে। এই অবরোধ সম্পর্কিত বেশ কিছু বিষয় নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। কোন জাহাজগুলো ইরানকে অর্থ দিচ্ছে তা কিভাবে নির্ণয় করা হবে? যেসব বিদেশি জাহাজ অবরোধের শর্ত মানবে না তাদের কি করা হবে? ইরানের তেলের ওপরে ব্যাপকভাবে নির্ভরশীল চীন কি করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই অবরোধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে কিনা এবং বাড়লে কতটুকু বাড়বে, সেসব প্রশ্নের এখনও কোনো উত্তর পাওয়া যায়নি। পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের এক বক্তব্যে আবারও উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে। চলমান উত্তেজনা নিয়ে কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দিয়েছেন। এরদোয়ান বলেন, লেবানন বা ইরানের উপর যে কোনো হামলাকে তুরস্কের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সেই সঙ্গে প্রয়োজনে ইসরায়েলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। এরদোয়ান বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে, যা খুবই উদ্বেগজনক। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলকে আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে, নইলে কঠিন মূল্য দিতে হবে। পাশাপাশি তিনি শান্তির পথে বাধা না দেওয়ার আহ্বান জানান। তিনি আরো জোর দিয়ে বলেন, লেবানন বা ইরানে কোনো হামলা হলে সেটিকে তুরস্কের উপর হামলা হিসেবে দেখা হবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার জন্য ইসরায়েলকে এর মূল্য দিতে হবে। আলোচনা ব্যর্থ হলে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক হয়ে উঠবে। তিনি আরো বলেন, যেমন তুরস্ক কারাবাখ ও লিবিয়ায় হস্তক্ষেপ করেছে, প্রয়োজনে ইসরায়েলের ক্ষেত্রেও তেমন পদক্ষেপ নেওয়া হতে পারে। এরদোয়ান উল্লেখ করেন, পাকিস্তান যদি মধ্যস্থতায় যুক্ত না থাকতো তাহলে এমন পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হতো। তিনি অভিযোগ করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রক্ত ও ঘৃণায় অন্ধ হয়ে গেছেন এবং তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হবে। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির সময়ও ইসরায়েল লেবাননে শত শত নিরস্ত্র ও নিরীহ মানুষদের হত্যা করেছে। চলমান এই যুদ্ধকে আঙ্কারা কেবল সামরিক মানচিত্রের দৃষ্টিকোণ থেকে দেখছে না, বরং পরিবহন পথ, জ্বালানি বাজার, বাণিজ্য পথ ও অভ্যন্তরীণ সামাজিক প্রভাবের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করছে। কারণ তুরস্কের অর্থনীতি বহুলাংশে আমদানি নির্ভর। কাজেই হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ মানেই তুরস্কেও মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি ও নতুন ধরনের অস্থিরতার সম্ভাবনা দেখা দেয়া, যা তুরস্কের জন্য বেশ অস্বস্তিকর। পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে প্রায় 21 ঘন্টা ব্যাপী দীর্ঘ আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা কার্যত ভেস্তে গেছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে কোনো মূল্যে নিজেদের দাবি আদায়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইআরজিসি সহ যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষ। এদিকে আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ইস্যুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া কুনি আহ্বান জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিরাপদ, স্থিতিশীল ও বাধামুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূল কারণ হল চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের উপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব পক্ষকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, 13 এপ্রিল সকাল 10টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা যাওয়া করা জাহাজগুলোকে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, 13 এপ্রিল থেকে তারা ইরানের উপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
বিবৃতিতে সেন্টাকম জানিয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দর সহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপর এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ করার ঘোষণার সমালোচনা করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করলে তা বিশ্ববাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ট্রাম্পের আদেশের অনেক দিক এখনো অস্পষ্ট রয়েছে। এদিকে ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। সোমবার ইরান সংশ্লিষ্ট দুটি ট্যাঙ্কার হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে বলে জানা গেছে। কেপলার এবং এলএসইজি এর শিপিং ডেটা বলছে ইরানি বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে মার্কিন অবরোধের নির্ধারিত সময়ের আগে হরমুজ প্রণালী ছেড়ে গেছে দুটি ট্যাঙ্কার। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে। ফলে ইতিমধ্যে জ্বালানি সংকটের অস্থিরতা আরও বাড়বে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।